অনুশীলনের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি। বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু। আমরা প্রবন্ধটি পড়ব, তার আগে আমরা লেখক পরিচিতি অংশটা পড়ে নেব। রাজশেখর বসু, তার সময়কালটা আমরা দেখি। জন্ম 1880 খ্রিস্টাব্দ, মৃত্যু 1960 খ্রিস্টাব্দ। জন্ম নদিয়া জেলার বীরনগরে। পিতা দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু দ্বারভাঙা রাজ এস্টেটের ম্যানেজার ছিলেন। বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামে রস রচনার জন্য রাজশেখর বসু চিরস্মরণীয়। গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন প্রভৃতি রস রচনায় তিনি অনন্য স্রষ্টা। তার লেখা প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে লঘুগুরু, বিচিন্তা, ভারতের খনিজ, কুটির শিল্প। 1937 খ্রিস্টাব্দে তার অবিস্মরণীয় কীর্তি চলন্তিকা বাংলা অভিধান প্রকাশিত হয়। তিনি বাল্মীকি রামায়ণ, মহাভারত, মেঘদূত, হিতোপদেশের গল্প অনুবাদ করেন। তিনি রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার লাভ করেন এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় 1957 ও 1958 খ্রিস্টাব্দে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন। আজকে আমরা যে প্রবন্ধটি পড়ব বাংলা ভাষায় বিজ্ঞান, সেটি রাজশেখর বসুর বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা প্রবন্ধটা শুরু করি। রাজশেখর বসু একজন রসায়নের বিদগ্ধ পণ্ডিত। বাংলা সাহিত্যে তিনি পরশুরাম ছদ্মনামে বিখ্যাত। এই বিজ্ঞান মনস্ক পণ্ডিত প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা আন্তরিকভাবে উপলব্ধি করেছিলেন, যারই ফলশ্রুতি আমাদের পাঠ্য এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি। প্রাবন্ধিক রাজশেখর বসুর একটি আধুনিক ও বাস্তব চিন্তাধারার প্রতিফলন দেখা যায় আলোচ্য প্রবন্ধে। লেখক এই প্রবন্ধের শুরুতেই বলেছেন যে বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ গ্রন্থ বা বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ যাদের জন্য লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। আর দ্বিতীয় শ্রেণী, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। যারা ইংরেজি না জানা মানুষ বা অতি অল্প ইংরেজি জানে, তারা মূলত মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষাকেই শ্রেয় মনে করেন। কিন্তু মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার পথে নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতা এই ভাবনাটির সার্থক বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে। আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথে যে নানা রকম বাধা রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করেছেন এবং এই প্রতিবন্ধকতাগুলি থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই সম্পর্কে নিজস্ব মতামত জানিয়েছেন। প্রাবন্ধিক বলছেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। পরিভাষা রচনা একজনের কাজ নয়। সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ না রচিত হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজনীন ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। ইউরোপ আমেরিকার পপুলার সায়েন্স লেখা সুবদ্ধ এবং সাধারণে তা সহজে বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে এবং বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তাহলে আমরা দেখছি এখানে লেখক কিন্তু বাধাগুলো সম্পর্কে যেমন আলোচনা করছেন তেমন সেই বাধাগুলোকে কাটিয়ে ওঠার উপায়গুলো আমাদের তিনি জানিয়ে যাচ্ছেন। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পারসন,
উন্ডেড, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে আক্ষরিক অনুবাদ হয়ে পড়ার জন্য লেখা অনেক সময় বোধগম্য হচ্ছে না পাঠকের কাছে। এই যে বাধা, সেই বাধা কিন্তু কাটিয়ে উঠতে হবে বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থকে আরও সুবোধ্য করতে গেলে। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই রকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দিয়ে স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জীবজন্তুর শীত দ্বারা নেই। কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধাই হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ত্রিবিধ শব্দের এই ত্রিবিধ বিষয় কি না, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ এর অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান, কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর। অরণ্যেরও আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ নিষ্ফল ক্ষেত। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বাংলা সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করা উচিত। যেহেতু এটা সাহিত্য রচনা হচ্ছে না, এটা বাংলা ভাষায় লেখা বিজ্ঞান বই, তাই সেই জায়গা থেকে এইসব আলংকারিক শব্দ বর্জন করলেই লেখা অনেক সহজবোধ্য হয়, সেটাই লেখক বলতে চেয়েছেন। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি
সকল লেখকেরই মনে রাখা উচিত। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। তাহলে প্রবন্ধটির সম্পূর্ণ আলোচনায় আমরা দেখলাম যে লেখক বাংলায় বিজ্ঞান ভাষার যে গ্রন্থ সেটা লিখতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে আবারও আমরা একটু দেখে নিই এক এক করে বাধাগুলো কি। প্রথমত, ইংরেজি জানেন এবং ইংরেজিতে বিজ্ঞান পাঠ করেছেন এমন পাঠকের বাংলায় বিজ্ঞান চর্চা বেশ কঠিন। বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এই পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং তারা একযোগে কাজ করেনি, এটাও একটা সমস্যার কারণ। পাশ্চাত্য দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বিজ্ঞানবোধ খুবই কম। সামান্য বিজ্ঞানবোধ না থাকলে বিজ্ঞানভিত্তিক রচনা বোধগম্য হয় না। তাই বাংলায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে সমস্যা থেকেই গেছে। অনেক লেখকের ভাষার আড়ষ্টতা এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ দোষে দুষ্ট হওয়ায় রচনা তার সাবলীলতা হারায়। অনেকে পারিভাষিক শব্দ বাদ দিয়ে রচনাকে সহজবোধ্য করার ভাবনা ভাবলেও তা বাস্তবতা পায়নি। উপমা এবং রূপক ছাড়া অন্যান্য অলঙ্কার বিজ্ঞানভিত্তিক রচনায় গুরুত্বকে লঘু করে দেখায়। তাই এইগুলোকে বর্জন করে লেখাকে সহজ সরল করাই বাঞ্ছনীয়। শেষ বাধাটি হলো ভুল তথ্য পরিবেশন। অনেকে না জেনে কিংবা সামান্য জেনে বাংলায় বিজ্ঞান রচনায় ভুল তথ্য পরিবেশন করেন। প্রাবন্ধিকের মতে আলোচিত বাধাগুলি অতিক্রম না করতে পারলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ত্রুটিহীন হওয়া সম্ভব নয়। এবারে আমরা দেখে নিই যে এই বাধাগুলি কিভাবে নিরসন হয় সেই সম্পর্কে তিনি কি উপায় খুঁজেছেন না। প্রথমত, বাংলায় পারিভাষিক শব্দের অভাব রয়েছে। যতদিন না উপযুক্ত আর প্রামাণিক পারিভাষিক শব্দ রচিত হচ্ছে ততদিন ইংরেজি শব্দ বাংলা বানানে চালানোই ভালো, যেমন ফার্ন, ম্যালভাসি ইত্যাদি। বিজ্ঞান শিক্ষার প্রসার ও বিস্তারে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলির সঙ্গে পরিচিত থাকলে বৈজ্ঞানিক রচনা বোঝা সহজ হয়। আড়ষ্ট ভাষা এবং আক্ষরিক অনুবাদ রচনাকে অস্পষ্ট, দুর্বল করে তোলে। তাই স্পষ্ট ও সাবলীল ভাষার যথাযথ রচনা পদ্ধতি অবলম্বন করে বৈজ্ঞানিক সন্দর্ভ রচনা করা উচিত। যেমন সেন্সিটাইজ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ না করে লেখা উচিত সুগ্রাহী কাগজ। নিজের বক্তব্য ইংরেজিতে ভেবে সেটি যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করলে রচনা খুবই উৎকট হয়। অর্থাৎ আক্ষরিক অনুবাদ না করে সেটা যদি ভাবানুবাদ করা হয় তাহলে লেখা অনেক সহজবোধ্য হয়। বাংলা ভাষার নিজস্বতা ও স্বাভাবিকতা এতে বজায় রাখা দরকার। অল্প পরিচিত পারিভাষিক শব্দের ব্যাখ্যা দেওয়া আবশ্যক এবং প্রয়োজন অনুসারে পারিভাষিক শব্দ ব্যবহার করতে হবে। বৈজ্ঞানিক প্রসঙ্গের
ভাষা হবে স্পষ্ট, সরল, সেখানে অলঙ্কারের প্রয়োগ কম হওয়াই বাঞ্ছনীয়। আর সর্বশেষ যে সমাধানের কথা তিনি বলেছেন সমস্যা থেকে বেরোনোর জন্য, সেটা হচ্ছে অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে একজন অভিজ্ঞ লেখককে দিয়ে বা অভিজ্ঞ লোককে দিয়ে সেটাকে যাচাই করে নেওয়া উচিত। অতএব আমরা দেখতে পেলাম আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিবিধ সমস্যা বা অন্তরায়গুলি নিয়ে আলোচনা করেছেন। তবে শুধু বাধা কিংবা দোষগুলিকে উল্লেখ করেই তিনি থেমে থাকেননি, বরং তার নিরসনের উপায়গুলির প্রতিও আলোকপাত করেছেন। তাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যা ও সমাধানের ক্ষেত্রে এই লেখাকে আমরা এক দিক নির্দেশ হিসেবে চিহ্নিত করতে পারি।